আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে অটো ট্রান্সফর্মার। এটা একটা নতুন টাইপের ট্রান্সফর্মার তোমরা দেখছো। আগে আমরা জেনেছি যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার গঠন, এগুলো সব জেনেছি। তাহলে এই অটো ট্রান্সফর্মারটা কি? অটো ট্রান্সফর্মার হচ্ছে একটা এমন ট্রান্সফর্মার যার প্রাইমারি আর সেকেন্ডারি দুটো একই ওয়াইন্ডিং। আমরা এতদিন ধরে দেখে এসেছি যে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটো সেপারেট হয়। এই ধরনের ট্রান্সফর্মারকে আমরা এতদিন দেখে এসেছি, কিন্তু যে ট্রান্সফর্মারের জন্য প্রাইমারি যে কয়েলটা সেটাই ইউজ হয় অ্যাজ এ সেকেন্ডারি রূপে। ঠিক আছে, তো এমন একটা ট্রান্সফর্মারকে আমরা কি বলি? অটো ট্রান্সফর্মার। অটো ট্রান্সফর্মারকে আমরা যে কোনো ট্রান্সফর্মারকে একটা অটো ট্রান্সফর্মারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সাপোজ আমরা অটো ট্রান্সফর্মারে একটা বেসিক্যালি দেখে নিই কেমন দেখতে হবে। ধরো এই একটা ওয়াইন্ডিং আছে ওই ট্রান্সফর্মারটাতে, এই ওয়াইন্ডিংটাই ইউজ হবে অ্যাজ এ প্রাইমারি রূপে, আবার সেকেন্ডারি রূপেও। কীভাবে না, দেখো এখানে দুটো টার্মিনেশন হয়েছে, তো নিচের দিক থেকে আমরা এক্সট্রা ওইদিকে বাড়িয়ে নিলাম। ওকে, দিয়ে এই ট্রান্সফর্মারের যে কোনো এই কয়েলের একটা পার্টিকুলার জায়গা থেকে আমরা ট্যাপ বার করে একটা বাইরে নিয়ে গেলাম। ওকে, এই পয়েন্ট থেকে দিয়ে এখন এইদিকে যদি আমরা কোনো সাপ্লাই সোর্সের সঙ্গে কানেক্ট করি, বাই মিনস অফ একটা সুইচ ধরো আছে, ওকে, সুইচটা ক্লোজ করলাম, তাহলে এই কয়েলটা ভেতর দিয়ে সম্পূর্ণ একটা কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তখন এই টোটাল কয়েলটা কি হচ্ছে? অ্যাক্ট অ্যাজ এ প্রাইমারি। অটো ট্রান্সফর্মার সেলফ ইন্ডাকশান, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে যে সেলফ ইন্ডাকশানটা হয়, কোনো কয়েলের ভেতরে তার নিজস্ব ইন্ডাকশান হয়, সেই নীতির ওপরে কাজ করে। আমরা জানি যে এর প্রতি পাকে, প্রাণের প্রতিটা পাকেই কী হচ্ছে? একটা অপোজিট একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, তাই তো, কয়েলের। সেইভাবে এই পার্টিকুলার নিচের পয়েন্ট থেকে এখানে যতগুলো পাক সেন্টার পয়েন্ট পর্যন্ত এসেছে, সেন্টার হোক বা এটা এই পয়েন্ট পর্যন্ত এসেছে, প্রত্যেকটা পাকেই কী হচ্ছে? একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছে। সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমরা কি করলাম? ফাইনালি এখান থেকে একটা টার্মিনেশন করে বাইরে নিলাম। তাহলে আমরা এখানে কতটুকু ভোল্টেজ পাবো? এই দু মাথায়, এই দু মাথায় কি আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি, সাপ্লাই ভোল্টেজে আমরা নাম রাখলাম V1। সাপোজ এই সাপ্লাই ভোল্টেজটা V1, তাহলে আউটপুটে কি আমরা V1 পরিমাণ ভোল্টেজ পাবো? না, এই টোটাল V1টা অ্যাপ্লাই হয়েছে টোটাল কয়েলটাতে। এবার কয়েলে টার্ন পার ভোল্টেজটা আলাদা হবে, প্রতি টার্নে একটা পার্টিকুলার ভোল্টেজ পাবো, তাই তো। সেই হিসেবে একদম নিচ পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইটুকুর মাঝখানে কতটুকু ভোল্টেজ ইনডিউস হবে এখানে যতগুলো টার্ন আছে সেই ভিত্তিতে। ফলে এখানে একটা আউটপুট ভোল্টেজটা আমরা অবশ্যই কী হবে? V1-এর থেকে কম পরিমাণ পাবো, তাই তো। সেই আউটপুট ভোল্টেজটার নাম রাখলাম V2। ওকে, তা আমরা একটা ভোল্টেজ পাবো তো, যেহেতু এই কয়েলের ভেতরে আস্তে 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 একটা ইএমএফ ইনডিউসড হয়েছে। যদি ইএমএফ নাও ইনডিউসড হয়, ধরে নাও যে জানি না আমরা ইএমএফ ইনডিউস হয় কি না, তাহলে দেখো আমরা যে V1 ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, এই V1 ভোল্টেজটা মানে হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজকে 0 ধরলাম, রেফারেন্স ভোল্টেজ 0 এই লাইনটার। তাহলে তার সাপেক্ষে এই টপে কত আছে? V1 পরিমাণ। আস্তে আস্তে এই V1 ভোল্টেজটা কমতে 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 এখানে কী হয়েছে? এসে 0 হয়েছে। তাহলে এই 0 পয়েন্ট থেকে যদি আমরা উপরে উঠতে থাকি প্রতি পাক বরাবর, তাহলে আমরা কী দেখতে থাকবো? ভোল্টেজ আস্তে 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 ইনক্রিজ করছে, করতে করতে কোনো একটা পয়েন্ট থেকে আমরা বাইরে বার করে নিয়েছি। তাহলে আমরা এই 0 থেকে আস্তে আস্তে ভোল্টেজটা এই পর্যন্ত যতটা হয়েছে, সেই ভোল্টেজটা আমরা আউটপুটে পাচ্ছি, যেটার নাম রাখলাম V2। এবং আমরা কি করলাম? এই ট্রান্সফর্মারের সঙ্গে একটা একদম পিওরলি একটা রেজিস্টিভ লোড লাগালাম, এটা কনভিনিয়েন্সের জন্য, যাতে অনেক রকম কমপ্লেক্সিটিকে আমরা এড়াতে পারি, তাই আমরা একটা রেজিস্টিভ লোড লাগালাম। ঠিক আছে, ফান্ডামেন্টালি আমরা একটা সেপারেট ওয়াইন্ডিং থেকে, ধরো এটা প্রাইমারি একটা ওয়াইন্ডিং, আর তার থেকে সেপারেট রেখে
আর একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং বানিয়ে সেখান থেকে আউটপুট নিচ্ছি। এদিকটা হচ্ছে প্রাইমারি আর এদিকটা সেকেন্ডারি বলছি, ঠিক আছে? তো সবসময় যে সেকেন্ডারিতে একটা সেপারেট ওয়াইন্ডিং করে আউটপুট নিতে হবে এমন নয়। আমরা যদি যেটাই প্রাইমারি কয়েল, এই পাশটা হচ্ছে ধরো প্রাইমারি রূপে ব্যবহার করলাম যেহেতু সাপ্লাই দিচ্ছি, আর সেই কয়েলেরই একটা ছোট্ট পোর্শন থেকে আমরা কি করলাম, বা সম্পূর্ণ কয়েলটা নিতে পারতাম, তো তার একটা কিছুটা পোর্শন আমরা কি করলাম অ্যাজ এ সেকেন্ডারি রূপে ব্যবহার করলাম। এদিকটা কি সেকেন্ডারি, তাহলে এদিকটা প্রাইমারি, কয়েলটা টোটাল কয়েলটা প্রাইমারি রূপে অ্যাক্ট করছে, আর তার ছোটো পোর্শনটা কী করছে এখানে সেকেন্ডারি কয়েল রূপে কাজ করছে। ফান্ডামেন্টালি দেখতে গেলে এই দিকের কার্যপ্রণালী আর ওদিকের কার্যপ্রণালী তার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস, এদিকে প্রাইমারি আর সেকেন্ডারি এদের মধ্যে একটা ইলেকট্রিক্যালি কোনো কানেকশান নেই, কিন্তু অটো ট্রান্সফরমারের জন্য প্রাইমারি আর সেকেন্ডারি ইলেকট্রিক্যালি কানেক্টেড, তারা সেম কয়েল। কিন্তু ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুসারে এখানে কোনো প্রবলেম নেই। আগে ট্রান্সফর্মার যেভাবে কাজ করতো ওই ট্রান্সফর্মার ঠিক সিমিলার ওয়েতে কাজ করবে। ওকে, এবার আমরা নেক্সট দেখে নেব এই ট্রান্সফর্মারে আর একটাভাবে আমরা বানাতে পারি। সেটা হচ্ছে যে এখানে দেখাচ্ছি পাশের সাইডে আমাদের একটা ওয়াইন্ডিং আছে, কমন ওয়াইন্ডিং। কমন ওয়াইন্ডিংয়ের পার্টিকুলার একটা ছোট্ট পোর্শন বা নিচের দিক থেকে আমরা এটুকু কী করলাম অ্যাজ এ এদিকে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম V1 দিয়ে প্রাইমারি, আর টোটাল কয়েলটাকে ইউজ করছি অ্যাজ এ আউটপুট রূপে। তার সঙ্গে একটা লোড কানেক্ট করলাম, এগেন লোড RL। সো এই টোটাল কয়েলটা অ্যাজ এ অ্যাক্ট করবে হচ্ছে সেকেন্ডারি রূপে, ঠিক আছে? এটা একটা কনস্ট্রাকশন। এদিকটা থেকে এই দুটো পয়েন্টে আমরা কি করছি, এই দুটো পয়েন্টে সাপ্লাই দিচ্ছি, আর টোটাল এই নিচ থেকে এই টোটাল কয়েলটা নিয়ে যে বাধাটা বেরিয়ে ফাইনাল পজিশন সেটাকে কি করছে অ্যাজ এ আউটপুট লিড রূপে ব্যবহার করছি, যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রূপে কাজ করবে। এটাও যেরকম একটা কনস্ট্রাকশন হতে পারে, এটাও একটা কনস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে? এই দুটোই তোমরা তোমাদের বইয়ের ফিগার 1 আর ফিগার 2তে দেখতে পারবে। আমরা আজকে টোটাল লেসনটাই ফিগার 1 এটার উপরেই রাখবো, ফিগার 1-এর উপরেই কনসেন্ট্রেট করব। ফিগার 2টা তোমরা চাইলে নিজেরাও অ্যানালিসিস করতে পারবে, এরপরে না পারলে আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো। ওকে, এখন আমরা চলে আসবো যে এই যে অটো ট্রান্সফর্মার যার ওয়াইন্ডিংটা সেম, যেটা প্রাইমারি সেটাই সেকেন্ডারি ওয়াইন্ডিং রূপে ব্যবহার, মানে একটা কমন ওয়াইন্ডিং থাকে। তো এই ট্রান্সফর্মারে আমরা যে সাপ্লাইটা দিয়েছি সেটা V1 সাপ্লাই দিয়েছি, পার্টিকুলার কিছু একটা ভোল্টেজের জন্য বানানো, আর সেই কয়েলের পার্টিকুলার কিছুটা থেকে আমরা কি করেছি একটা আউটপুট বানিয়েছি, ঠিক আছে? পার্টিকুলার এইটুকু কয়েল কী করছে অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ডারি কয়েল, আর টোটাল কয়েলটা অ্যাক্ট অ্যাজ এ প্রাইমারি কয়েল। ওকে, তো এখন ইনপুটে যে কারেন্টটা যাবে এই ইনপুট দিয়ে, সেই কারেন্টটা কি ইনপুট কারেন্ট, যাকে আমরা নাম রাখলাম I1। ওকে, আচ্ছা, এখান দিয়ে যে কারেন্টটা যদি আমরা একটা লোড কানেক্ট করি, আমাদের লোড RL আমরা কানেক্ট করেছি, তাহলে কী হবে, আউটপুটের ভেতর দিয়ে একটা কী হবে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটার নাম রাখলাম আউটপুট কারেন্ট বা I2। ওকে, সো আমরা বুঝতে পারছি এখান দিয়ে একটা কারেন্ট ঢুকছে এই পার্টিকুলার জাংশনে, আর সেই জাংশন থেকে একটা কারেন্ট বেরিয়ে আবার এদিকে যাচ্ছে এই জাংশনের দিকে, এই দুটো কারেন্টকে জানতে পেরেছি। এখন প্রশ্নটা হচ্ছে এই কয়েল, বাকি যে এই কয়েলটুকু আছে, এই কয়েলটুকুর মধ্যে দিয়ে কোন দিকে আর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা জানা, ঠিক আছে? তো এখন আমরা জানতে চাইছি যে পার্টিকুলার কয়েলের মধ্যে দিয়ে কোন দিকে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা, যেটা খুব ভালো করে তোমাদের বইয়ে ডিফাইন করা নেই, তাই আমি যাতে সহজভাবে বুঝতে পারো তাই আমি বলছি। মনে করো যে ট্রান্সফর্মারটা 100% এফিশিয়েন্ট, মানে কি, যে ইনপুটে যতটা পাওয়ার নেয় আউটপুটও ঠিক ততটা দেয়। রিয়েল লাইফে কোনো ট্রান্সফর্মার
এমন হয় না, যারা 100% এফিশিয়েন্ট হয় না, তারা যে পাওয়ারটা নেয় হয়তো তার সম্পূর্ণ অংশটাই প্রায় দিয়ে দেয়, কিন্তু কিছু হলেও কম বেশি লস হয়। কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি 100%। এই ট্রান্সফর্মারটা কেমন এফিসিয়েন্ট? 100%। তাহলে ইনপুট থেকে যা পাওয়ার নেবে আউটপুটে লোডকে ঠিক ততটা পাওয়ারই দিচ্ছে। লোডের যদি পাওয়ার রিকোয়ারমেন্ট কম হয় তাহলে ইনপুট থেকেও কম পাওয়ার নেবে, লোডের রিকোয়ারমেন্ট যদি বেশি হয় পাওয়ারের তাহলে ইনপুটেও বেশি পাওয়ার নেবে। ঠিক আছে, সেম অ্যামাউন্ট পাওয়ার নেবে। তো যদি দুদিকের পাওয়ার সমানই ধরে নিই তাহলে দেখো কি হয়। তাহলে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে ইনপুট পাওয়ার আই স্ল্যাশ পি লিখলাম, আর এদিকে লিখলাম আই স্ল্যাশ পি আউটপুট পাওয়ার। সো ইনপুট পাওয়ারটা কত হবে? ইনপুট পাওয়ার মানে ইনপুট ভোল্টেজ V1 যেটা, আর ইনপুট কারেন্ট I1, এটা ইজিক্যাল টু আমরা বানিয়ে নিলাম যে আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার মানে কত? আউটপুটে ভোল্টেজ আমরা জানি আগের বারই লিখেছিলাম এই এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা নাম দিয়েছিলাম আউটপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ V2। ওকে, তাহলে আউটপুট ভোল্টেজ V2 ইন্টু আউটপুট কারেন্ট I2। এখন যদি এটাই হয়, তোমরা দেখো আমরা যে ইনপুটে যে ভোল্টেজটা দিয়েছি সেটা বড় না V2 ভোল্টেজ, যেটা পার্টিকুলার এই ছোট্ট অংশ কয়েল থেকে বেরিয়ে আসছে সেই ভোল্টেজটা? দেখো ইনপুট ভোল্টেজটা সম্পূর্ণ কয়েলে অ্যাপ্লাই হয়েছে, তাই তো? তার কিছুটা অংশ ভোল্টেজই কী হয়েছে, অ্যাজ এ আউটপুট রূপে আমরা পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে V1 ভোল্টেজটা বড়, V2 ভোল্টেজটা ছোট। কারণ সেকেন্ডারিতে যেটুকু কয়েল ব্যবহার করা হয়েছে সেটা কি প্রাইমারি কয়েলের তুলনায় কম সংখ্যক পাক আছে? তাহলে যেখানে পাক কম সেখানে ভোল্টেজও কী হবে, কম তৈরি হবে। ঠিক আছে, আর সেকেন্ডারিতে টোটাল প্রাইমারিতে পাক বেশি, তাহলে প্রাইমারি ভোল্টেজটা ওখানে বেশি অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমরা যেটা অ্যানালিসিস থেকে বুঝতে পারছি যে V1 অনেক বড় কম্পেয়ার টু V2, তাহলে V2 ছোট মান, তাই অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম নিচের দিক করে। V1 এর মান বড় তাই হাই দেখাচ্ছি, আর ছোট ছোট। আচ্ছা, এখন যদি দুটো ভোল্টেজ ডিফারেন্স হয়, আর একটা ভোল্টেজ বড় আর এদিকের ভোল্টেজটা ইকুয়েশনের উল্টো দিকের ভোল্টেজটা কি ছোট, অতএব এখানে কারেন্ট একটা জিনিস হবে পার্টিকুলার, এই কারেন্ট দুটো এমন মান হতে হবে যাতে এই দিকের বড় ভোল্টেজের সঙ্গে এই কারেন্টটা গুণ করলে যে মান হয়, এই দিকের ছোট ভোল্টেজের সঙ্গে এই কারেন্টের মানটা গুণ করলে কি হবে, সেম আসবে। এই ক্ষেত্রে একটাই সম্ভাবনা থেকে যায়, তোমরা দেখো সেটা কি, নিশ্চয়ই এদিকের I1 কারেন্টটা ছোট কম্পেয়ার টু এদিকের I2 কারেন্টের। কেন? কারণ এইদিকে ভোল্টেজের মান বেশি। ঠিক আছে, মনে করো এই সংখ্যাটা হচ্ছে 100, এই গুণফলটা হচ্ছে 100। এখন মনে করো এই ভোল্টেজটা নিজেই 100, তাহলে কারেন্টকে কত হতে হবে, 1। কারণ 100 ভোল্টেজের সঙ্গে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গুণ করলে কি হয়, 100 হবে, 100 VA হবে। সিমিলার ওয়েতে এদিকেও কত হতে হবে, এদিকেও VAটা 100 থাকবে, এই দুটো গুণফল। এখন মনে করো যে এদিকের ভোল্টেজ 100 কিন্তু এদিকের ভোল্টেজ হচ্ছে 1, মনে করো 1 ভোল্ট, তাহলে কারেন্টকে কী হতে হবে, এদিকের 100 হওয়ার জন্য গুণফলটা একের সঙ্গে কত গুণ করলে 100 হয়, একের সঙ্গে 100 গুণ করলে দুটো মান ফলে গুণফলটা 100 হয়। অতএব এদিকে কারেন্ট তখন কী হবে, 100 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছি যেহেতু এদিকে ভোল্টেজ বড় তাহলে, আর এদিকে ভোল্টেজ ছোট, অতএব এদিকে কারেন্ট ছোট হবে, এদিকে ভোল্টেজ কারেন্টটা কী হবে, বেশি হবে। নাহলে এই দুটো পাশের ইকুয়েশনটা ব্যালেন্স হবে না, দুদিকের মানটা গুণ করা মানটা সমান হবে না। তাই এদিকে কারেন্ট ছোট, এদিকে I2 কারেন্টটা বড়। আমি এটাই এতক্ষণ ধরে প্রমাণ করতে চাইছিলাম। এর থেকে আমরা কি জানতে পারছি, এর থেকে আমরা যেটা জানতে পারছি, পার্টিকুলার এই জাংশনটার দিকে তাকাও, জাংশনের দিকে কোন কারেন্ট ঢুকছে, I1, জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে কোন কারেন্ট, I2। আর পার্টিকুলার এই কয়েলটুকুর ভেতর দিয়ে, এই সামান্য কয়েলের ভেতর দিয়ে আইদার একটা কোনো কারেন্ট এই জাংশনের দিকে ঢুকছে, বা জাংশন থেকে কী হচ্ছে, একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। হয় এই জাংশন থেকে একটা কারেন্ট এই জাংশনের দিকে ঢুকছে, বা এই জাংশন থেকে কারেন্টটা নিচের দিকে নেমে আসছে, নেক্সট জাংশনের দিকে চলে আসছে, কিছু একটা হচ্ছে। তো কোনটা ঠিক সেটা আমরা জানবো। এখন দেখো আমরা এই অ্যানালিসিস থেকে দেখতে পারলাম যে I2 কারেন্টের মান অনেক বড়,
তাহলে যে কারেন্টটা বেরোচ্ছে জাংশন থেকে সেই কারেন্টের মান অনেক বেশি, কিন্তু যে কারেন্টটা ঢুকছে তার মান কম। তাহলে বাকি এক্সট্রা এই I2 কারেন্টটা পাচ্ছে কোথা থেকে? যেটা বেরোচ্ছে সেই সংখ্যাটা তো বেশি। মনে করো এখানে যে কারেন্টটা বেরোচ্ছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু ঢুকছে তোমার কাছে কত? মাত্র 7 অ্যাম্পিয়ার। তাহলে বাকি 3 অ্যাম্পিয়ার কোথা থেকে পাচ্ছে? তাহলে নিশ্চয়ই এই কয়েলটা দিয়ে কারেন্টটা কী হচ্ছে? এই জাংশনের দিকে ঢুকছে, তাই না? মানে I1 কারেন্টও ঢুকছে, আর পার্টিকুলার এই কয়েলের দিকের কারেন্টটাও এই জাংশনের দিকে ঢুকছে। ওকে, সো এইখানেও কী হচ্ছে? একটা জাংশনের দিকে একটা কারেন্ট ইনপুট হচ্ছে। ওকে, যে কারেন্টটাকে আমরা জানি না তাকে নাম রাখলাম হচ্ছে আপাতত I অফ এক্স, অজ্ঞাত, ঠিক আছে, IX নাম রাখলাম। তাহলে I1 কারেন্ট আর IX কারেন্ট ঢুকছে জাংশনের দিকে, আর জাংশন থেকে বেরোচ্ছে কত? I2 কারেন্ট। এই দুটো কারেন্টের যোগফল, I1 আর IX কারেন্টের যোগফল অবশ্যই সমান হবে I2-র সঙ্গে। কেন? অ্যাকর্ডিং টু কিরচফস কারেন্ট ল। ওকে, তাহলে এখন আমার IX এর মানটা কত এটা জানবো। তো আমরা জানি জাংশনে যে কারেন্টগুলো ঢুকছে সেই কারেন্টটা হচ্ছে I1 আর প্লাস হচ্ছে IX, এই দুটো কারেন্ট ঢুকছে। এই দুটো কারেন্ট সমান সমান কি? যে কারেন্টটা লিভ করছে জাংশন থেকে সেটা I2। অতএব IX কারেন্টটা শুধু এপাশে রাখলাম, ইকুয়েশনের এপাশে IX-টাকে রেখে দিলাম। তাহলে I1টা কী হবে? ওদিকে চলে যাবে। I1টা পজিটিভ ছিল, ওদিকে গেলে কী হবে? I2 তো আগে থেকে আছেই, তার থেকে মাইনাস হয়ে যাবে হচ্ছে I1। বুঝতে পারলে এইটুকু ইকুয়েশন? মানে এখন এই IX কারেন্টটা সমান সমান কি দেখতে পাচ্ছি? I2 মাইনাস I1। ওকে, এই জন্য তোমাদের বইয়ে দেখো এই কারেন্টের মানটা কি বলা হয়েছে? IX না বলে ওরা কি লিখেছে? I2 মাইনাস I1 কারেন্ট। মানে এই পার্টিকুলার ছোট্ট জাংশনটাতে যে কারেন্টটা ঢুকছে সেটা I1 কারেন্ট, আর একটা কারেন্ট ঢুকছে সেটা I2 মাইনাস I1। কারেন্টটার মান কত? I2 মাইনাস I1, এটাই মান। এই কারেন্টটা ঢুকছে, এই দুটো কারেন্ট ঢুকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে I2 কারেন্ট। ওকে, এতক্ষণ তোমরা এটা খুব বুঝতে পারলে তোমাদের ছবির সঙ্গে। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত অ্যানালিসিস করে বুঝতে পারলাম যে অটো ট্রান্সফর্মারের একটাই কয়েল থাকবে প্রাইমারি, আর একটাই সেকেন্ডারি। যেটা প্রাইমারি কয়েল রূপে ব্যবহার করব সেই কয়েলটাকে আমরা ইউজ করবো অ্যাজ এ সেকেন্ডারি রূপে। আমরা যদি ইনপুট ভোল্টেজ বেশি দিয়ে আউটপুট ভোল্টেজ কম পেতে চাই তাহলে পার্টিকুলার এই কানেকশানটা করেছি। আর যদি কম ইনপুট ভোল্টেজ দিয়ে আউটপুট ভোল্টেজ বেশি পেতে চাই, কেন আউটপুট ভোল্টেজ বেশি পাবো? দেখো এখানে ভোল্টেজ দেখো, এই পার্টিকুলার ফিগার 2-তে, তোমাদের বইয়ের ফিগার 2-তে পেজ নাম্বার 272, পেজ নাম্বার 272 নম্বর পেজে দেখবে ফিগার 2-তে আছে যে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা পার্টিকুলার এইটুকু কয়েলে অ্যাপ্লাই হয়েছে। ফলে এই কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এবার সেই ম্যাগনেটিক ফিল্ডটা তার কোরের ভেতর দিয়ে ঘুরছে, আর কোরের ভেতরে কী আছে? সম্পূর্ণ এই কয়েলটা জড়ানো আছে না? তাই এই সম্পূর্ণ কয়েলে কেবল একটা ইএমএফ ইন্ডিউসড হবে। এবার প্রাইমারিতে যেটুকু পাক আছে সেখানে কম ইএমএফ ইন্ডিউস হবে, আর টোটাল যে সেকেন্ডারি আউটপুট সেখানে কয়েলের পাক সংখ্যা বেশি, তাই সেকেন্ডারিতে বেশি আউটপুট পাবো। তাই আউটপুট ভোল্টেজটা আমাদের কী হবে? বেশি হবে। তোমরা একবার মনে করো যে এইটুকু অংশ নেই, তোমরা এইটুকু অংশ দেখতে পাচ্ছ না, তাহলে এই যে ছোট্ট একটা কয়েল দেখছো এটা হচ্ছে এক্ষেত্রে প্রাইমারি। আর মনে করো এখন এই দিকটা নেই, তাহলে এখন যতটুকু দেখতে পাচ্ছ যে কয়েলটুকু সেটা হচ্ছে অ্যাজ এ সেকেন্ডারি। ঠিক আছে, এটা তখন হচ্ছে ভোল্টেজটা বাড়ানোর কাজে ব্যবহার হবে। আমরা এখন শিওরলি বলছি না, আমরা ইকুয়েশন থ্রু দেখতে পারবো জিনিসটাকে, যেটা হয় কি হয় না তোমরা চাইলে। আর এটাকে ইউজ করা হবে ফিগার 1-এর যে ছবি সেটাকে ইউজ করা হবে অ্যাজ এ হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার রূপে। এর প্রাইমারি কোনটুকু যদি এদিকটা ঢেকে দিই আমরা হাত দিয়ে, তাহলে এদিকে শুধুমাত্র এই কয়েলটুকু থেকে গেল, এটা হচ্ছে অ্যাজ এ প্রাইমারি কয়েল। আর যদি আমরা এইটুকু অংশ ঢেকে দিই তাহলে বাকি রিমেইনিং পার্টের যে কয়েলটুকু পুরো থাকবে সেইটুকু কয়েল অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ডারি কয়েল। তাই বুঝতে পারলে, দেখতে পারলে তো প্রাইমারি কয়েলটা কোনটা, সেকেন্ডারি কয়েলটা কোনটা। আরও আমরা দেখতে পারলাম যে কোন দিক দিয়ে ট্রান্সফর্মার ভেতর দিয়ে কোন দিকে কীভাবে কারেন্ট যাচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে।
এবার আমরা একটু কনস্ট্রাকশনটা দেখি। অটো ট্রান্সফর্মারটার কনস্ট্রাকশনটা কেমন হয়? সিম্পল, সেম কার মতন? নর্মাল ট্রান্সফর্মার মতন। নর্মাল ট্রান্সফর্মারে আমরা দেখেছি যে একটা কোর থাকে, কোরের এক সাইডে আমরা প্রাইমারি পেঁচিয়েছি, অন্যদিকে সেকেন্ডারি, বা এদিকে প্রাইমারি পেঁচিয়েছি তো ওদিকে সেকেন্ডারি, তাই তো? দুটো আলাদা আলাদা লিম্বে, অনেক সময় একই লিম্বেও করা হয়, ওপর পোর্শনটা প্রাইমারি, তার নিচের পোর্শনটা সেকেন্ডারি কয়েল। দুটো ডিফারেন্ট কয়েল থাকে, তাদের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না, কিন্তু অটো ট্রান্সফর্মার ক্ষেত্রে একই কয়েল। ফলে ধরো মনে করলাম আমরা এখানে একটা কয়েল পেঁচাচ্ছি, ধরো এইটা একটা কয়েল, আর এই কয়েলের পার্টিকুলার এই সেন্টার পয়েন্ট থেকে একটা কানেকশন বাইরে বার করে নিয়ে আসলাম, ঠিক আছে? ধরো এই কয়েলের টোটাল কয়েলটাতে আমরা এই দুটো মাথাতে কি করলাম, আমরা সাপ্লাই দিলাম, এটিকে V1 সাপ্লাই দিলাম। তাহলে এই যে পার্টিকুলার এখান থেকে এই যে বাকিটুকু কয়েল আছে নিচের দিকে, এইটুকু কয়েল থেকে আমরা কি করছি, আউটপুট নিচ্ছি। কেন? এই নিচের পয়েন্ট এখানে নিয়ে গেছি আর এইখান থেকে এটা বার করেছি। তাহলে এই পার্টিকুলার যে নিচের এই যে ছোট্ট যে অংশটা থাকছে, ঠিক আছে, তোমাকে বক্স করে দেখাচ্ছি, এই যে নিচের যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশ কয়েলটুকুই কি হচ্ছে, এই কয়েলের দু মাথা কোনটা, এটা একটা মাথা আর নিচের দিকে এই একটা মাথা। এইটুকু কয়েল থেকে আমরা কি করছি, অ্যাজ এ কয়েলের বাকিটুকু থেকে আমরা কি করছি, আউটপুট নিচ্ছি। তাই এটা হচ্ছে সেকেন্ডারি পোর্শন হয়ে গেল। বা ধরো মনে করো এই দিকটুকুতেই আমরা সাপ্লাই দিচ্ছি, তাহলে এটা প্রাইমারি হয়ে যাবে, তখন টোটাল কয়েলটা থেকে আউটপুট নিচ্ছি, তাহলে টোটাল কয়েলটা একটা যে সেকেন্ডারি রূপে অ্যাক্ট করবে, ঠিক আছে? ওকে।